28 জুলাই 2024। এদিন ভোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে তুলে নেয় গোয়েন্দা পুলিশের সদস্যরা। কোটা আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করা হয়নি, বরং নিরাপত্তার জন্য তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিন রাতে ভয়ভীতি দেখিয়ে তাদের মুখ থেকে বের করা হয় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা, যার ভিডিও পাঠানো হয় বিভিন্ন গণমাধ্যমে। 28 জুলাই তৎকালীন ডিবি পুলিশের প্রধান হারুন রশিদের সঙ্গে 6 সমন্বয়কের এক টেবিলে বসে খাওয়ার ছবি ও ভিডিও ভাইরাল হয়। তবে এমন বার্তার পর আরো তীব্রতা পায় আন্দোলন। সেদিন শিক্ষকদের একটি বড় অংশ সক্রিয় হয় আন্দোলনের মাঝে। সেদিন ঢাকার ব্যস্ততম সড়কগুলো যেন নিজেদেরই চিনতে পারছিল না। সাইরেনের শব্দ ছিল, নিরাপত্তা বাহিনীর টহল ছিল, মানুষের মনে ছিল অনিশ্চয়তা, কিন্তু ছিল না সেই পরিচিত জনসমুদ্র, ছিল না স্লোগানের ঢেউ। তবুও প্রতিবাদ থেমে থাকেনি। সেটি স্থান বদলেছিল রাজপথ থেকে দেয়ালে, মিছিল থেকে গ্রাফিতিতে, মাইক্রোফোন থেকে মানুষের বিবেকের ভাষায়। এইসব খবরাখবর জানাতেই সাথে আছে সুমি আহসান। গুলি কর আমাকে, গুলি কর। কার কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। 2024 সালের 28 জুলাই আন্দোলনের সমন্বয়কারীরা দেয়াল লেখা গ্রাফিতি এবং সীমিত পরিসরে জনসংযোগ কর্মসূচির আহ্বান জানান। তাদের দাবির মধ্যে ছিল আটক শিক্ষার্থীদের মুক্তি, দায়ের করা মামলা প্রত্যাহার এবং সহিংসতায় নিহতদের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি। সেদিন রাজধানীর বিভিন্ন এলাকায় দেয়ালে ফুটে উঠতে শুরু করে প্রতিবাদের ভাষা। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন শহরেও একই চিত্র। কোথাও রঙের আঁচড়, কোথাও ছোট্ট একটি বাক্যে, কোথাও শুধু একটি প্রতীক। সেই দেয়ালগুলো যেন হয়ে উঠেছিল সময়ের নীরব সাক্ষী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল কড়া। বিভিন্ন স্থানে দেয়াল লেখা ও গ্রাফিতি কার্যক্রমে বাধা দেওয়ার খবরও আসে। একই সময় আন্দোলনের কয়েকজন সমন্বয়কারীকে আটকে রাখার ঘটনা এবং তাদের বক্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়। এক এক করে 5 সমন্বয়কের পর 28 জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয় নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। রাতে ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিওতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। ভিডিও বার্তা আসার কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুন রশিদ সমন্বয়কদের সাথে এক টেবিলে খাওয়ার ছবি ফেসবুকে দেয়া পোস্টে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেয়ার পরিকল্পনায় উদ্বেগ মুক্ত হয়েছে সমন্বয়করা। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে বলে জানান মুক্ত থাকা 3 সমন্বয়ক। জিম্মি করে নির্যাতনের মুখে স্টেটমেন্ট দিতে সমন্বয়কদের বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তখন আত্মগোপনে থাকা সমন্বয়ক আব্দুল কাদের এবং আব্দুল হান্নান মাসুদ। 28 জুলাই জোর করে আন্দোলন প্রত্যাহার করানোর প্রতিবাদে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন আত্মগোপনে থাকা সমন্বয়করা। এদিন সরকারের পক্ষ থেকে সর্বপ্রথম মৃত্যুর কথা উল্লেখ করে কোটা আন্দোলনের সহিংসতায় 147 জন নিহত হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যদিও গণমাধ্যমের হিসাবে এই সংখ্যা ছিল 2 শতাধিক। 10 দিন বন্ধ থাকার পর 28 জুলাই মোবাইল ইন্টারনেট ফের চালু হয়, তবে সোশ্যাল মিডিয়া বন্ধ রাখা হয়। ইতিহাসের প্রতিটি আন্দোলনেরই কিছু দিন থাকে যে দিনগুলো সংঘর্ষ দিয়ে নয়, বরং পরিবর্তিত কৌশল দিয়ে চিহ্নিত হয়। 28 জুলাই ছিল তেমনই একটি দিন, যেদিন রাজপথের ভিড় কমেছিল কিন্তু প্রশ্ন থামেনি, স্লোগান কমেছিল কিন্তু বার্তা থামেনি, মিছিল সীমিত হয়েছিল কিন্তু মানুষের আলোচনায় আন্দোলনের উপস্থিতি রয়ে গিয়েছিল। যেদিন মানুষ নতুন ভাষায় নিজেদের কথা বলেছিল, যেখানে নীরবতাও ছিল এক ধরনের উচ্চারণ, যেখানে দেয়ালের রং হয়ে উঠেছিল সময়ের দলিল, আর একটি আন্দোলন বদলে যাওয়া বাস্তবতায় খুঁজে নিয়েছিল প্রকাশের নতুন পথ। আন্দোলন শেষ হয়েছে, কিন্তু আজ বড্ড জানতে ইচ্ছে করছে যে আন্দোলন ছাত্র থেকে সাধারণ জনতার মাঝে ছড়িয়ে পড়েছিল, আজ সেই সাধারণ জনতার চাওয়া পাওয়া কতটুকু পূরণ হয়েছে।